ওকে, সো চলো আজ যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কলা বা টিস্যু। এর আগে আমরা কোষ সম্পর্কে পড়েছি, তাই তো? এর আগে আমরা কোষ সম্পর্কে পড়েছি, কোষ। তো আজকে আমরা কলা সম্পর্কে ডিসকাস করব, কলা বা টিস্যু। তো কোষ সম্পর্কে যাদের ক্লাস হয়নি বা যারা পড়নি বা যারা পড়তে চাও তাদের জন্য আবার হবে ক্লাস, ঠিক আছে? তো এটা হচ্ছে কলা। কলা, নট ব্যানানা, হ্যাঁ কলা। ইংলিশে হচ্ছে টিস্যু, কলা বা টিস্যু, ঠিক আছে? তো কলা বা টিস্যুটা কি? যদি বলা হয় যে কলা বা টিস্যু কি, আচ্ছা কোষ কি? কোষ কি? আমরা যে আগে কোষ পড়েছিলাম, কোষ কি? কোষ হচ্ছে, যদি জিজ্ঞেস করে যে কোষ কি, তাহলে বলবে যে একটা অর্ধভেদ্য পর্দাবেষ্টিত কোষটা, অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজম সমন্বিত স্বপ্রজননশীল জীবদের গঠনগত কার্যগত এককে কোষ বলে। যেমন একটা ডিম। সেরকম উৎপত্তিগতভাবে এক, গঠনগতভাবে এক বা ভিন্ন, কিন্তু উপাদানগতভাবে একই এবং কার্যগতভাবে একই, এরূপ সুসংবদ্ধ কোষ সমষ্টিকে বলা হয় কলা। কোষ সমষ্টি। কলা হচ্ছে কোষের সমষ্টি বা কোষ সমষ্টি, ঠিক আছে? কোষের সমষ্টি। এটা উৎপত্তিগতভাবে একই, ঠিক আছে? উৎপত্তিগতভাবে একই, গঠনগত, উৎপত্তিগতভাবে মানে বোঝো, গঠনগত মানেও বোঝো, গঠনগতভাবে একই বা ভিন্ন। উৎপত্তিগতভাবে একই এবং গঠনগতভাবে একই বা ভিন্ন, কিন্তু উপাদানগতভাবে একই এবং কার্যগতভাবে একই। উৎপত্তিগতভাবে একই, উপাদানগতভাবে একই এবং কার্যগতভাবে একই এবং গঠনগতভাবেও একই বা ভিন্ন, এরূপ একটা সুসংবদ্ধ কোষ সমষ্টিকে বলা হয় তোমার কলা, ঠিক আছে? তো এই কলা কয় প্রকার? অবস্থানের ভিত্তিতে, মনে রাখো, অবস্থানের ভিত্তিতে কলা দুই প্রকার। কি? একটা হচ্ছে উদ্ভিদ কলা এবং একটা হচ্ছে প্রাণী কলা। একটা হচ্ছে উদ্ভিদ কলা, একটা হচ্ছে প্রাণী কলা। তো আমরা এখন এই উদ্ভিদ কলা সম্পর্কে একটু জেনে নিই, ঠিক আছে? এই উদ্ভিদ কলা সম্পর্কে আমরা একটু জেনে নিই। যে উদ্ভিদ কলা সম্পর্কে আমরা একটু জেনে নিই, চলো। তো উদ্ভিদ কলা ভালো করে বুঝবে, হ্যাঁ একদম ভালো করে বুঝবে। উদ্ভিদ কলা বিভিন্ন বিভাজন ক্ষমতা, গঠন এবং কাজের ভিত্তিতে তিন প্রকার। উদ্ভিদ কলা কী কী দেখবো আমরা? উদ্ভিদ কলা বিভাজন ক্ষমতা, গঠন এবং
কাজের ভিত্তিতে এই ভাগগুলো আমরা পড়ব। উদ্ভিদ কলার ভাগ বিভাজন ক্ষমতা, বিভাজিত হওয়ার ক্ষমতা, গঠন এবং কাজের ভিত্তিতে উদ্ভিদ কলা কয় প্রকার। মানে উদ্ভিদ কলা এইগুলো ওয়াইজ উদ্ভিদ কলা এই বিভাজন ক্ষমতা, গঠন, কাজের ভিত্তিতে আমাদের উদ্ভিদ কলাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাণী কলা আমরা আসিনি, হ্যাঁ আমরা শুধু উদ্ভিদ কলার ভাগ দেখছি। ভাজক কলা, স্থায়ী কলা এবং বিশেষ বা খরিত কলা। তাহলে আমরা বিভাজন ক্ষমতা, গঠন এবং কাজের ভিত্তিতে বিভাজিত হওয়ার বা বিভাজন ক্ষমতা, গঠন এবং কাজের ভিত্তিতে উদ্ভিদ কলার ভাগগুলো দেখলাম। উদ্ভিদ কলা তিন ভাগ। এই বিভাজন ক্ষমতা, গঠন এবং কাজের ভিত্তিতে উদ্ভিদ কলা তিন প্রকার: ভাজক কলা, স্থায়ী কলা এবং বিশেষ বা খরিত কলা। তাহলে বিভাজন ক্ষমতা, গঠন এবং কাজের ভিত্তিতে উদ্ভিদ কলা কয় প্রকার? উদ্ভিদ কলা তিন প্রকার: ভাজক কলা, স্থায়ী কলা এবং বিশেষ বা খরিত কলা। বিশেষ বা খরিত কলা, ভাজক কলা এবং স্থায়ী কলা, এই তিনটের মধ্যে আমরা ভাজক কলা এবং স্থায়ী কলা এই দুটো সম্পর্কে জানব। তো ভাজক কলার আবার বিভিন্ন ভাগ আছে এবং উৎপত্তি অনুসারে, যেমন আদি ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা, গৌণ ভাজক কলা। এবার উৎপত্তি অনুসারে, ভাজক কলাটা উৎপত্তি অনুসারে থাকে, অবস্থান অনুসারে থাকে, কাজ অনুসারে থাকে, কোষ বিভাজনের তল অনুসারে থাকে। ভাজক কলা বিভিন্ন ভাগ। ভাজক কলা এবার উৎপত্তি অনুসারে ভাগ হয়, যেমন আদি ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা, গৌণ ভাজক কলা। ঠিক আছে, আদি ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা, গৌণ ভাজক কলা, এগুলো উৎপত্তি অনুসারে ভাজক কলা। আবার অবস্থান অনুসারে যদি আমরা ভাজক কলা করি, তাহলে অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, এগুলো আমরা জানি। কাজ অনুসারে পোটোডাম, প্রোক্যাম্বিয়ান, গ্রাউন্ড মেরিস্টেম, এগুলো আমরা জানি। কোষ বিভাজনের তল অনুসারে মাস মেরিস্টেম, প্লেট মেরিস্টেম, রিব মেরিস্টেম, এগুলো ভাজক কলার ভাগ। প্রথমে আমরা স্থায়ী কলাটাকে মেনলি ইম্পর্টেন্স দিয়ে এখানে আমরা স্থায়ী কলাটার ভাগ সম্পর্কে জানব। তাহলে এগুলো হচ্ছে ভাজক কলার ভাগ। স্থায়ী কলার ভাগ আবার কী কী? স্থায়ী কলার ভাগ হচ্ছে, স্থায়ী কলা মানে অংশগ্রহণকারী কোষের ভিত্তিতে, কোষের গঠনের ভিত্তিতে, স্থায়ী কলা আবার দু প্রকার। একটা হচ্ছে যে ভাজক কলাটা যেটা আমরা বললাম সেগুলো, হ্যাঁ মানে পরে দেখব। উৎপত্তি অনুসারে আদি ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা, গৌণ ভাজক কলা, অবস্থান অনুসারে অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত ভাজক কলা। ভাজক কলা ভাগগুলো পরে দেখব। আগে আমরা স্থায়ী কলার ভাগগুলো দেখি। স্থায়ী কলা মেন দুই প্রকার। একটা হচ্ছে সরল স্থায়ী কলা, একটা হচ্ছে সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। একটা সরল স্থায়ী কলা, একটা জটিল স্থায়ী কলা। আবার সরল স্থায়ী কলা কিছু কিছু ভাগ আছে, জটিল স্থায়ী কলা কিছু কিছু ভাগ আছে। কোষের গঠন ও প্রকৃতি অনুসারে সরল স্থায়ী কলাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এগুলো সরল স্থায়ী কলা, যেমন প্যারেনকাইমা, কী আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর একটা আছে স্ক্লেরেনকাইমা। এটা স্থায়ী কলা, কিন্তু সরল স্থায়ী কলা। আবার স্থায়ী কলা আর একটা ভাগ জটিল স্থায়ী কলা। আবার কভাগে জটিল স্থায়ী কলাকে আবার এটা কোষের গঠনের আকৃতি অনুসারে সরল স্থায়ী কলার ভাগ, আর কোষের গঠন অনুসারে জটিল স্থায়ী কলাকে আবার দুভাগে ভাগ করা যায়। জটিল স্থায়ী কলা আবার দু প্রকার। একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম? আমরা বিভাজন ক্ষমতা, গঠন এবং কাজের ভিত্তিতে উদ্ভিদ কলার ভাগগুলো দেখলাম, যে উদ্ভিদ কলা তিন ভাগে ভাগ করা যায়। এই বিভাজন ক্ষমতা, গঠন এবং কাজের ভিত্তিতে উদ্ভিদ কলাকে তিন ভাগে ভাগ করা যায়। এই তিন প্রকার উদ্ভিদ কলা হচ্ছে ভাজক কলা, স্থায়ী কলা এবং বিশেষ বা খরিত কলা। বিশেষ বা খরিত কলা আমরা এখন দেখব না, ভাজক কলা এবং স্থায়ী কলা দেখব। তার মধ্যে ভাজক কলা কী কী? ভাজক কলা যেমন উৎপত্তি অনুসারে বললাম আদি, প্রাথমিক, গৌণ বা অবস্থান অনুসারে অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। ওই ভাজক কলা সম্পর্কে আবার পরে দেখব। এবার স্থায়ী কলা সম্পর্কে আমরা দেখি।
তাহলে আমরা এতক্ষণ দেখলাম উদ্ভিদ কলা 3 প্রকার, ভাজক কলা, স্থায়ী কলা, বিশেষ বা খরিত কলা। বিশেষ বা খরিত কলা এবং ভাজক কলা সম্পর্কে পরে জানবো, এখন স্থায়ী কলা সম্পর্কে জানি। তো এই উদ্ভিদ যে কলা, ভাজক কলা, স্থায়ী কলা এবং খরিত কলা, তো এই স্থায়ী কলার মধ্যে ভাজক কলা, স্থায়ী কলা, স্থায়ী কলা আবার 2 প্রকার, সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা আবার কীরকম? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এবং জটিল স্থায়ী কলা জাইলেম এবং ফ্লোয়েম। তো এইগুলো সম্পর্কে আমরা জানব, ঠিক আছে? তো এই ভাগটা আশা করি তোমাদের সকলের মনে রাখা খুব ইজি হবে। দেখে নাও, এইটা হচ্ছে আমাদের ভাগ, কলার ভাগ, উদ্ভিদ কলার ভাগ। দেখো একবার বলে দিচ্ছি, এই উদ্ভিদ কলা, যে উদ্ভিদ কলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাজক কলা, একটা হচ্ছে স্থায়ী কলা, একটা হচ্ছে বিশেষ বা খরিত কলা। একটা হচ্ছে ভাজক কলা, একটা হচ্ছে স্থায়ী কলা, একটা বিশেষ বা খরিত কলা। তো বিশেষ বা খরিত কলা এবং ভাজক কলা আমরা এখন দেখব না, আমরা এখন স্থায়ী কলা দেখব। তো উদ্ভিদ কলা 3 প্রকার, ভাজক কলা, স্থায়ী কলা এবং বিশেষ বা খরিত কলা। স্থায়ী কলা আবার 2 প্রকার, সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা। স্থায়ী কলা 2 প্রকার, সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা। তো এই সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা বলতে সরল স্থায়ী কলা আবার 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এবং জটিল স্থায়ী কলা 2 প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। এইটুকু ক্লিয়ার? ঠিক আছে। এবার আমি যে ভাজক কলা এবং স্থায়ী কলা, যে 2টো ভাগ আছে, ভাজক কলা এবং স্থায়ী কলা। তো এই ভাজক কলা এবং স্থায়ী কলা আমরা বিশেষ করে তুলনা, বিষয়, এগুলো সম্পর্কে আমরা জানি। দেখো, ভাজক কলা এবং স্থায়ী কলা সম্পর্কে কিছু বলে দিই, 8-10টা পয়েন্ট বলে দিই, মনে রাখো। এই পয়েন্টটা যদি মনে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে, আর পুরো চ্যাপ্টারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু চ্যাপ্টারের বেস, ঠিক আছে? এটা কিন্তু চ্যাপ্টারের বেস, ঠিক আছে? ইম্পর্টেন্ট, হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো, তো যেমন আমরা যদি কোষ বিভাজন কী কী বিষয় নিয়ে আমরা দেখব, কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভাজক কলা এবং স্থায়ী কলা, ভাজক কলা এবং স্থায়ী কলা। এই ভাজক কলা এবং স্থায়ী কলার কিছু কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেমন এই ভাজক কলা এবং স্থায়ী কলা কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর বিষয়, কোষ বিভাজন ক্ষমতা। কোষ বিভাজন ক্ষমতা। তো আমরা যদি কোষ বিভাজন ক্ষমতা নিয়ে দেখি, তাহলে কোষ বিভাজন ক্ষমতা ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাজক কলাগুলো, এটা ভাজক কলা, তো হ্যাঁ, এই 1 নম্বর হচ্ছে, 1 নম্বর বিষয় হচ্ছে কোষ বিভাজন ক্ষমতা। এখানে ভাজক কলা এবং স্থায়ী কলা বলতে পারি যে এই ভাজক কলার কোষগুলো বিভাজিত হয় বা বিভাজিত হতে পারে, কিন্তু স্থায়ী কলার কোষ বিভাজিত হতে পারে না, ঠিক আছে? কোষ বিভাজন ক্ষমতা দিয়ে যদি আমরা দেখি যে তাহলে কোষ বিভাজন ক্ষমতার ক্ষেত্রে কোষ বিভাজিত হয় ভাজক কলার ক্ষেত্রে, কিন্তু স্থায়ী কলার কোষগুলো বিভাজিত হতে পারে না। তাহলে স্থায়ী কলার কোষ বিভাজিত হতে পারে না, ভাজক কলার কোষ বিভাজিত হয়। অর্থাৎ যে কোষগুলো বিভাজিত হয় সেগুলো আমরা ভাজক কলার কোষ বলি, এবং স্থায়ী কলার ক্ষেত্রে কোষগুলো কিন্তু বিভাজন হয় না। 2 নম্বর, তাহলে এটা আমরা দেখলাম কোষ বিভাজন ক্ষমতা অনুসারে।
2 নম্বর বিষয় আমরা অন্তঃকোষীয় স্থান হিসাবে যদি আমরা দেখি, অন্তঃকোষীয় স্থান হিসাবে আমরা যদি দেখি, এটা আমরা কি দেখলাম, কোষ বিভাজন ক্ষমতা অনুসারে। অন্তঃকোষীয় স্থান ক্ষেত্রে এই ভাজক কলার যে কোষ, এই ভাজক কলার যে কোষগুলো, এই কোষগুলো খুব ঘন সন্নিবিষ্ট, খুব ঘন সন্নিবিষ্ট, ছবি দেখে বুঝতে পারছো খুব ঘন সন্নিবিষ্ট। তাই এই অন্তঃকোষীয় স্থান প্রায় থাকে না বললেই চলে। আর এই স্থায়ী কলার ক্ষেত্রে কোষগুলির মাঝে সাধারণত অন্তঃকোষীয় স্থান থাকে, অন্তঃকোষীয় স্থান কিন্তু থাকে, অন্তঃকোষীয় স্থান থাকে। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব কোষের প্রকৃতি অনুসারে। কোষের প্রকৃতি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ভাজক কলার কোষগুলো সর্বদা জীবিত হয়, কিন্তু স্থায়ী কলার ক্ষেত্রে কোষগুলো কি হয়, জীবিত বা মৃত হতে পারে। কোষের প্রকৃতি এটা। 4 নম্বর বিষয় আমরা যদি উৎপত্তি দেখি, উৎপত্তি দেখলে আমরা দেখতে পাবো যে ভাজক কলার কোষগুলো সাধারণত ভ্রূণজ কোষ বা প্রোমেরিস্টেম থেকে উৎপন্ন হয়। ভ্রূণজ কোষ বা প্রোমেরিস্টম থেকে উৎপন্ন হয়। কিন্তু স্থায়ী কলার ক্ষেত্রে কোষগুলো কি হয়, এই ভাজক কলার থেকেই উৎপন্ন হয়। স্থায়ী কলার ক্ষেত্রে কোষগুলো ভাজক কলার থেকে উৎপন্ন হয়, আর ভাজক কলা কোষগুলো প্রোমেরিস্টেম বা ভ্রূণজ কোষ। ঠিক আছে। আমরা যদি এর অবস্থানের উপর দেখি, অবস্থান নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভাজক কলা কোথায় থাকে, উদ্ভিদের মূল, কাণ্ড বা পাতার বর্ধনশীল অঞ্চলে পাওয়া যায়, যেগুলো মানে বৃদ্ধিতে সাহায্য করে, তাই না? ভাজক কলা বৃদ্ধিতে সাহায্য করে, তাই ভাজক কলার অবস্থান মূল, কাণ্ড বা পাতার বর্ধনশীল অঞ্চলে থাকে। আর স্থায়ী কলা উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল ব্যতীত প্রায় সব জায়গায় পাওয়া যায়, স্থায়ী কলা প্রায় সব জায়গায় থাকে, শুধু বর্ধনশীল অঞ্চল ব্যতীত। বর্ধনশীল অঞ্চল ছাড়া সব জায়গায় থাকে। আর ভাজক কলা বর্ধনশীল অঞ্চল, যেমন মূল, কাণ্ড বা পাতার বর্ধনশীল অঞ্চলে পাওয়া যায়। আমরা যদি আকার দেখি, আমরা যদি আকার নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রস্থচ্ছেদে কোষগুলি ষড়ভুজাকৃতি বা বহুভুজাকৃতি হয়। প্রস্থচ্ছেদ যদি আমরা করি,
তাহলে দেখব যে ভাজক কলার কোষগুলো ষড়ভুজাকৃতি বা বহুভুজাকৃতি, কিন্তু স্থায়ী কলার ক্ষেত্রে প্রস্থচ্ছেদ যদি করি তাহলে কোষগুলো বিভিন্ন আকৃতির হয়, বিভিন্ন আকৃতির হয়। ঠিক আছে, আমরা যদি কোষ প্রাচীর দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে তোমার ভাজক কলা কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত। এখানে সাধারণত কূপ বা অলঙ্করণ থাকে না। স্থায়ী কলার ক্ষেত্রে কোষ প্রাচীর এই ভাজক কলার থেকে তুলনামূলক বেশি পুরু, এবং এটা যেমন শুধু সেলুলোজ নিয়ে গঠিত, এটা সেলুলোজ, লিগনিন, সুবেরিন, তারপর কাইনিন, এইগুলো দিয়ে নির্মিত। ভাজক কলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কূপ বা অলঙ্কার থাকে না, কিন্তু এখানে কূপ বা অলঙ্করণ দেখা যায়। আমরা যদি প্রোটোপ্লাজম নিয়ে ভাবি বা প্রোটোপ্লাজম নিয়ে দেখি, দেখলে আমরা দেখতে পাবো যে ভাজক কলার ক্ষেত্রে কি হয়, ঘন সাইটোপ্লাজম থাকে, এবং সুস্পষ্ট ও বৃহৎ নিউক্লিয়াস থাকে, দেখা যায়। আর স্থায়ী কলার ক্ষেত্রে যেগুলো সজীব স্থায়ী কলা, আমরা দেখেছিলাম সজীব হয়, মৃত হয়, যেগুলো সজীব স্থায়ী কলা, সেই সজীব স্থায়ী কলায় যে কোষ, সেই সজীব স্থায়ী কলার কোষে সাইটোপ্লাজম কম ঘন হয়। ওখানে ঘন হয় বেশি, এখানে কম ঘন হয়। আর ওখানে নিউক্লিয়াস সুস্পষ্ট, এখানে নিউক্লিয়াস অস্পষ্ট এবং ক্ষুদ্র। ওখানে বৃহৎ নিউক্লিয়াস সুস্পষ্ট, এখানে অস্পষ্ট এবং ক্ষুদ্র নিউক্লিয়াস দেখা যায় স্থায়ী কলায়। এবার আমরা যদি ভ্যাকুয়াল নিয়ে ভাবি, তো ভ্যাকুয়ালের ক্ষেত্রে তোমার ভাজক কলায় ভ্যাকুয়াল সাধারণত থাকে না বা থাকলেও খুব ক্ষুদ্র হয় ভাজক কলার ক্ষেত্রে। স্থায়ী কলার ক্ষেত্রে একটা বা একাধিক বৃহৎ ভ্যাকুয়াল পাওয়া যায়। যদি আমরা বিপাকীয় দূষিত পদার্থ দেখি, বিপাকীয় দূষিত পদার্থের ক্ষেত্রে ভাজকে সাধারণত কী হয়, ভাজক কলায় সাধারণত থাকে না, কিন্তু সরল স্থায়ী কলার সাইটোপ্লাজমে
পাওয়া যায় বিপাকীয় দূষিত পদার্থ। সরল স্থায়ী কলা সাইটোপ্লাজমে পাওয়া যায়। আমরা যদি এর কাজ দেখি তাহলে দেখব যে ভাজক কলা কী করে। ভাজক কলা কোথায় পাওয়া যায় বলেছিলাম, উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতার বর্ধনশীল অঞ্চলে পাওয়া যায়, অর্থাৎ যেখান থেকে বাড়ে, অর্থাৎ সংশ্লিষ্ট উদ্ভিদের কী করে, সংশ্লিষ্ট উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। আর এটা জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার ক্ষেত্রে এই উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ ব্যতীত সব জায়গায় থাকে, অর্থাৎ এ বৃদ্ধি ঘটায় না, কিন্তু এ অন্য জায়গায় থেকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে ও রক্ষণাত্মক হিসেবে কাজ করে। বুঝতে পারা গেল? এতগুলো পয়েন্ট আমরা দেখলাম, যেখানে আমি একবার বলে দিচ্ছি। দেখো, আমরা যদি কোষ বিভাজন ক্ষমতা অনুসারে দেখি তাহলে দেখতে পাবো যে ভাজক কলা কোষ বিভাজিত হয়, কিন্তু স্থায়ী কলা একবার স্থায়ী, যেটা কোষ কোনো বিভাজিত হতে পারে না, তাই সেটা স্থায়ী। অন্তঃকোষীয় স্থানের ক্ষেত্রে ঘন সন্নিবিষ্ট হওয়ায় মানে ভাজক কলাগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অন্তঃকোষীয় স্থান প্রায় থাকে না, কিন্তু সরল স্থায়ী কলায় অন্তঃকোষীয় স্থান থাকে। কোষের প্রকৃতি যদি আমরা দেখি তাহলে ভাজক কলায় কোষগুলো সর্বদা জীবিত হয় ভাজক কলার, কিন্তু স্থায়ী কলার ক্ষেত্রে কোষগুলো জীবিত হতে পারে বা মৃতও হতে পারে। উৎপত্তি আমরা যদি দেখি তাহলে ভাজক কলাগুলো উৎপত্তি হয় ভ্রূণজ কোষ থেকে বা প্রোমেস্টেরন থেকে, ভ্রূণজ কোষ বা প্রোমেরিস্টেম থেকে, ভ্রূণজ কোষ বা প্রোমেরিস্টেম থেকে ভাজক কলা গঠিত হয় প্রোমেরিস্টম বা ভ্রূণজ কোষ থেকে। আর ভাজক কলাগুলো থেকে সৃষ্টি হয় হচ্ছে স্থায়ী কলা। অবস্থান অনুসারে ভাজক কলা মূল, কাণ্ড বা পাতার বর্ধনশীল অঞ্চলে পাওয়া যায়, কিন্তু স্থায়ী কলা বর্ধনশীল অঞ্চল ব্যতীত প্রায় সব অঞ্চলে পাওয়া যায়। আকারের দিক থেকে প্রস্থচ্ছেদ যদি আমরা করি তাহলে ভাজক কলার কোষগুলো সরভুজাকৃতি বা বহুভুজাকৃতি হয়, কিন্তু সরল স্থায়ী কলার, এরা ভাজক কলার কোষ, আর সরল স্থায়ী কলার কোষগুলো বিভিন্ন আকৃতির হয়। কোষ প্রাচীর ভাজক কলার পাতলা এবং শুধু সেলুলোজ নির্মিত, যেখানে কূপ বা অলঙ্করণ থাকে না, কিন্তু সরল স্থায়ী কলার ক্ষেত্রে ভাজক কলার থেকে কোষগুলো তুলনামূলকভাবে পুরু এবং সেলুলোজ নির্মিত ছাড়াও লিগনিন, সুবেরিন, তারপরে কাইনিন এগুলো নির্মিত। ভাজক কলা কূপ বা অলঙ্করণ ছিল না, কিন্তু সরল স্থায়ী কলায় কূপ বা অলঙ্করণ পাওয়া যায়। প্রোটোপ্লাজমের ক্ষেত্রে ভাজক কলায় ঘন সাইটোপ্লাজম এবং সুস্পষ্ট বৃহৎ নিউক্লিয়াস থাকে, কিন্তু স্থায়ী কলায় সজীব স্থায়ী কলার যেগুলো কোষ সেগুলোতে সাইটোপ্লাজম কম ঘন থাকে এবং অস্পষ্ট বা ক্ষুদ্র নিউক্লিয়াস থাকে। ভ্যাকুয়াল ভাজক কলায় থাকে না, থাকলে খুব ক্ষুদ্র হয়, কিন্তু সরল স্থায়ী কলায় এক বা একাধিক বৃহৎ ভ্যাকুয়াল থাকে। বিপাকীয় দূষিত পদার্থ আমরা যদি দেখি তাহলে সাধারণত থাকে না ভাজক কলায়, কিন্তু স্থায়ী কলায় সাইটোপ্লাজমে পাওয়া যায়। কাজ আমরা যদি দেখি তাহলে উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি ঘটায় ভাজক কলা, এবং সরল স্থায়ী কলা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং রক্ষণাত্মক হিসাবে কাজ করে। ঠিক আছে, তো আশা করি এগুলো তোমরা যদি মনে রাখতে পারো, এগুলো যদি পড়ো তাহলে এখান থেকে প্রায় অর্ধেক তোমার সলিউশন হয়ে যাবে।